আবারও পাল্টাপাল্টি কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ। সেনাবাহিনী তো তামসা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়েও এরা বসে আছে। আমাদের দাবি পরিষ্কার যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে গণ অধিকার পরিষদ এই জাগ্রত তারুণ্য কাজ করবে। গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আসছে, আমরা এখানে সবাই মাতামাতি করছিলাম। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল। আজকে আমলা বিদ্রোহ নিয়ে কথা বলবো, তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের রিয়াকশন ভিডিওতে। আজকের দিনটা বাঙালির রাজনীতির ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, কারণ জুলাই বিপ্লবের মাঠ থেকে ঘোষণা আসতে পারে আবারও আসছে আওয়ামী লীগ। কি হতে চলেছে আর এর পেছনের গল্প কি, চলুন কথা বলি। আবারও পাল্টাপাল্টি কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। 31 তারিখ আরেকটি 5 আগস্ট হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চায়। কেউ অন্তর্বর্তীকালীন সরকার তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান সরকার গ্রহণযোগ্যতা পাচ্ছে না দেশের সাংবিধানিক নিয়মে, যে কারণে আজ রাজপথে নতুন এক বিপ্লব দেখা যাচ্ছে, যেখানে নতুন মাত্রায় সরকারকে পুনরায় স্থাপন করা হবে জনগণের মাধ্যমে। তবে এই বিষয়টিকে পুরোপুরি একটি ষড়যন্ত্র বলে স্পষ্ট বক্তব্য রেখেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না। আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। জনগণের সার্বভৌমত্ব খুব গালভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে? 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকা রাজপথে আবারও নিষিদ্ধ ছাত্রলীগ পুনরায় মহাসমাবেশে ডাক দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ অর্থাৎ আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে এই মহাসমাবেশে অংশগ্রহণ করছে, যা ইতিমধ্যে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে দেশের সাধারণ জনগণ বলছে, দেশকে সুন্দর করার স্বপ্ন নিয়ে ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তবে বর্তমানে এটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে এটি মূলত ছিল একটি ষড়যন্ত্র, যা আমরা সাধারণ জনগণ বুঝতে পারিনি। আরো কিছু বলে না, সেনাবাহিনী তো তামসা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়েও এরা বসে আছে। এইগুলি আমরা বুঝতে পারতাছি না এই সরকার কি করবে, খুব কষ্টে আছে। শেখ হাসিনা বহু কাজ করছিল এই দেশটার মধ্যে। আগে যে শেখ হাসিনার সরকার আছিল, আমার ব্যবসাটাও ভালো আছিল, তেলের দামও কম আছিল, চাইলের দামও কম আছিল, সবের দাম কম আছিল। এখন তো সব বাড়তি অঙ্কমুখারে। আগেই ভালো ছিলাম, অন বেশি ভালো নাই আমরা, আর সব জিনিসের দাম বাড়ে হেলেছে, অন্যরকম হয়ে গেছে। কারে মারবো, কারে ছিড়বো, কারে ফারবো, এই হইতাছে। আমাদের দাবি পরিষ্কার যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে আবার সুষ্ঠু নির্বাচন হতে হবে, যেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র তথা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। আওয়ামী লীগকে পুনর্বাসন বিনির্মাণ করার জন্যই গণ অধিকার পরিষদ এই জাগ্রত তারুণ্য কাজ করবে। এবার আওয়ামী লীগ পুনর্গঠনে সরাসরি রাজপথে নেমেছেন ভিপি নূর। বর্তমানে সমন্বয়করা ডক্টর ইউনূসকে বাংলাদেশের সরকার হিসেবে ঘোষণা দিয়েছেন। এরই সাথে মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্ত দিয়ে লেখা সংবিধানকে ধ্বংস করে পুনর্লিখন করেছেন তারা। এর ফলে দেশের সাধারণ জনতা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষুব্ধতা প্রকাশ করে রাজপথে জড়ো হচ্ছেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, উপদেষ্টা নামের রাজাকাররা বাঙালির ঐতিহ্য, গৌরব, স্বাধীনতাকে মুছে ফেলে দেশটাকে নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছে। তারা পুরনো সিস্টেমটাকে বাতিল করতে চায়, তারা এক্সিস্টিং সকল সিস্টেমকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে। দেশের পলিসি মেকার যারা হবে, রাষ্ট্র মেরামত যারা করবে, মানুষের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে, তাদের মধ্যে আমরা মেধাবীদের ভাবতে পারি না। এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর বলছেন, আওয়ামী লীগ ততটাও তুচ্ছ দল না যতটাই উপদেষ্টারা ভাবছে। আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের কর্মসূচি শুরু করে দিয়েছে। যদি সম্পূর্ণরূপে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে সমন্বয়ক উপদেষ্টাদের ফাঁসির দৌড়তে ছোলা থেকে কেউ আটকাতে পারবে না। এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত আগে যাবে বিএনপি জামাতের লোকেরা, তারপরে 3 নাম্বার রাউন্ডে যদি যায় এই ভিপি নূররা বা গণদের, তারপরে এই ছাত্ররা। আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন, আওয়ামী লীগের পুনর্বাসন হবে। আর আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যদি আসে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে। সেটা এখন আসুক, 2 বছর পরে আসুক, আর 5 বছর পরে আসুক। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।
বেলা ৩টায় শুরু হবে কর্মসূচি। যোগ দিতে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনুষ্ঠান স্থলে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন চলছে আসন বিন্যাস সহ অন্যান্য প্রস্তুতি। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন মার্চ ফর ইউনিটিতে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি সম্পর্কে জানাতে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন। রমিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম সম্পর্কে জানতে চাই, এখন কি ধরনের প্রস্তুতি দেখছেন? নিশি, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন এবং যে সমস্ত সমন্বয়করা রয়েছেন, সহ সমন্বয়করা রয়েছেন, তাদের নেতৃত্বে বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসতে শুরু করেছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, এই যেই কেন্দ্রীয় শহীদ মিনারটি, এটি কিন্তু লোকারণ্য না হলেও আসলে এর আগের লাইভে 10টার দিকে আমি আসলে যে পরিমাণ মানুষের জনসমাগম ছিল, এখন কিন্তু তার থেকে বেশি হয়েছে। আমি কিছুক্ষণ আগে রাজশাহী থেকে, মৌলভীবাজার থেকে এবং নাটোর থেকে একটি মিছিল এসেছে এবং তারা এখানে তাদের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে তারা তাদের সেই জুলাই অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে যে ধরনের স্লোগান তারা দিয়েছিল, সেই ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এবং এখানে আজকের যেই কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে আমি আসলে কয়েকজনের সাথে জানতে চেয়েছিলাম। তারা আসলে বলছিলেন যে তারা গতকাল পর্যন্ত আসলে জানতেন যে আজকে এখানে একটি ঘোষণাপত্র আসবে এবং যেহেতু আগস্ট থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে বাংলাদেশের ক্ষমতায় রয়েছেন এবং তারা দেশকে পরিচালনা করছেন এবং তার শুরু থেকে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকে যারা ছিল এবং যাদের জন্য আজকের এই বাংলাদেশ, তারা হয়তো এখান থেকে একটি কী ধরনের নির্দেশনা সেটি আসবে সে ধরনের একটা প্রত্যাশা ছিল। যদিও এখান থেকে কালকে রাত্রে সমন্বয়করা আসলে সার্জিস এবং অন্যান্য সমন্বয়করা আমাদেরকে বলেছিলেন যে এই ঘোষণাপত্রটি আসলে আসবে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এবং সেটি কবে আসবে এবং আজকে আসবে বা এর পরবর্তীতে আসবে এবং আজকে কী ধরনের নির্দেশনা আসবে, এই বিষয়গুলো আসলে তারা এখানে জানতে চান। তো এই উপলক্ষে তারা এখানে এসেছেন। আর তারা আসলে বলছিলেন যে তাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখন পর্যন্ত বিনির্মাণ হয়নি। তারা আসলে আওয়ামী লীগের বিভিন্ন ফ্যাসিবাদের যে সমস্ত নেতাকর্মীদের কথা বলছেন, তারা এখনও বহাল তবিয়াতে রয়েছেন। প্রশাসনের ভেতরে এখন পর্যন্ত সে সমস্ত যারা তাদের ভাইদেরকে হত্যার ছিল, তারা এখন পর্যন্ত রয়েছেন। এই ধরনের কথাগুলো আসলে বলছেন। যেহেতু বেলা ৩টায় এই মার্চ ফর ইউনিটি অনুষ্ঠানটি শুরু হবে, তো এখন পর্যন্ত এখানে প্রস্তুতি চলছে। আলোকসজ্জা থেকে শুরু করে অন্যান্য শব্দযন্ত্র নিয়ন্ত্রণ এবং এখানে কার্পেট পাড়া থেকে শুরু করে এবং আসন বিন্যাস সব কিছু চলছে। হয়তো ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ এইদের যেই সার্বিক প্রস্তুতি সেটা সম্পূর্ণ হয়ে যাবে এবং মানুষের জমায়েত আসলে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন, তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না। সত্য প্রকাশিত হওয়ার সময়ের শুধু অপেক্ষা। এই ফ্যাসিস্ট বিরোধী যে এক বিপ্লব, এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম। বিগত 16 বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে, নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল। আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে, অনেক নিরপরাধ আলেম ওলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি
যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, সংগঠন ছিল, যাদেরকে বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই, খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে সহ অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল, বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং তার দেয়া প্রেসক্রিপশন আগামী প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব কিছুর আগে, ব্যক্তির আগে, গোষ্ঠীর আগে, দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের এই প্রায়োরিটিটি যেন আমাদের মাঝে থাকে। আমরা বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি, আগামীর বাংলাদেশ গঠনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণাপত্র আসতেছে। আমরা এখানে সবাই মাতামাতি করছিলাম যে কি আছে ওই ঘোষণাপত্রে। অনেক মাতামাতি করছি লাস্ট কয়দিন ধরে, যখন সবাই ফেসবুকে পোস্ট করলো, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল সবাই একসাথে, যে তারা জুলাই বিপ্লবের একটা ঘোষণাপত্র দিবে আর কি। ওটা আসতেছে না, ওটা দিবে না আজকে। কেন দিবে না আপনারা জানেন, এটা নিয়ে অনেক নাটকীয়তা ছিল। গত পরশু সরকারের পক্ষ থেকে বলা হলো এটা তারা জানে না যে ঘোষণাপত্র আসবে কি আসবে না, এই ধরনের কথাই বলছে। গতকাল আবার বলল যে এই ঘোষণাপত্র সরকারের তরফ থেকে আসবে, মানে সরকারই দিবে। আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হান্নান, সে বলতেছে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র ছিল, এটা ঘোষণাপত্র তৈরি করবে সরকার। ভাই, আমাদের বিপ্লব তো চুরি হয়ে গেছে অনেক আগেই। আমরা তো বলতেছি যে বিপ্লব চুরি হয়ে গেছে। আজকে শহীদ মিনারে কেন মানুষ যাবে? তোমরা ঘোষণাপত্র দিতে চাইছিলা, ওইটার জন্য মানুষ যাইতো। তোমাদেরকে ব্যর্থ করে দেওয়া হলো। তোমরা নিজেদেরকে অনেক বড় মনে করতে, যে পাটোয়ারি কি জানো, নাসির পাটোয়ারি নাকি হ্যান ত্যান, হয়তো নিজেদেরকে মানে কি মনে করতো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওইদিন খালিদ মহিউদ্দিনের সাথে লেগে গেছিল। এখন যদি ঘোষণাপত্র, শহীদ মিনারে তো লোকই যাবে না, এত কিছু করলা যে ঘোষণাপত্র পাঠ করবা, হ্যান করবা, ত্যান করবা, ঘোষণাপত্র আসবে কই? এখন যদি না আসে, জনগণ যদি এটা জানতে পারে যে ঘোষণাপত্র আজকে আসবে না, ওইটা তৈরি করবে সরকার, সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, হ্যাঁ, জনগণ তো যাবে না, জনগণ যাবে না। ঘোষণাপত্রটা যদি শহীদ মিনার থেকে আসতো, জনগণ আগ্রহ এনে যাইতো, জনগণ টিভির সামনে বসে থাকতো যে কি আছে ঘোষণাপত্রে জানার জন্য। এখন তো জনগণ টিভির সামনে বসবে না, কিচ্ছু করবে না। দেশি বিদেশি চাপ ছিল, অনেক ধরনের কথাই বলতেছে, দেশি বিদেশি চাপ আছে, হান্নান বলছে। তোমরা তো জানতা যে তোমরা যে সিদ্ধান্ত নিছো, এই সিদ্ধান্তের সাথে সবাই একমত থাকবে না, এটা তোমরা ভালো করেই জানো এবং জানতা, এবং তোমাদের উপর চাপ আসবে। তো তোমরা যখন জানলা যে আমরা এই চাপ সহ্য করতে পারবো না, তাহলে তোমরা এই ঘোষণাপত্র মানে দিবা, হ্যান ত্যান, এই ধরনের কথা কেন বললা? এখন বলতেছো যে সরকার তৈরি করবে। হ্যাঁ, লোহা ঠান্ডা হয়ে গেছে। ওই যে বলি না যে লোহা গরম থাকা অবস্থায় যা করার করতে হয়, লোহা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর আমার এখন কেন যেন মনে হইতেছে, মানে আমি প্রথম দিন থেকে যে জিনিসটা নিয়ে এবার সন্দেহে ছিলাম, যে সচিবালয়ের যে ঘটনা, এটা পুরোটাই ধামাচাপা পড়ে গেল, এটা সামনে আসবে না। আমরা সবাই ঘোষণাপত্র নিয়ে ব্যস্ত থাকবো।
রাষ্ট্রপতিকে নিয়ে ব্যস্ত হয়েছিলাম, রাষ্ট্রপতির কিচ্ছু হয়নি। ঘোষণাপত্র নিয়ে ব্যস্ত হয়েছিলাম, ঘোষণাপত্রও কিচ্ছু হবে না। দেশি বিদেশি চাপ এটার উপরই থেকে যাবে। আর যে ঘোষণাপত্র তৈরি করবে ওটাতে জনগণ নিয়ে কথা বলবো, তো তার আগে একটু পিছন থেকে শুরু করতে হবে অফিসার্স ক্লাব থেকে। এই ক্লাবটা একটা সরকারি সম্পত্তি এবং রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সামাজিক প্রতিষ্ঠান। এটা বহু বছর ধরে একটা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল, যারা ক্লাবটাকে আওয়ামী লীগের দলীয় আড্ডাখানায় পরিণত করছিল। বিগত 15 বছরে এই সমস্ত কর্মকর্তা শুধু ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদের অপকর্ম সীমাবদ্ধ রাখেনি, তারা ভয়াবহ দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত হয়েছিল। ক্ষমতাসীন দলের সঙ্গে জোটবদ্ধ হইয়া তারা দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে বিপুল সম্পদ করায়ত্ত করছে। আমলারা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার হওয়ার কারণে সকল বড় বড় দুর্নীতিতে তারা বাগাইছে সিংহভাগ অর্থ, এখনও তারা বাগায়। এর বাইরে এই ধরনের কর্মকর্তাদের অতি উৎসাহের বিষয় ছিল গুম, খুন, গুরুতর জখম, অসংখ্য মিথ্যা মামলা এবং বিরোধী মতাবলম্বীদের দমনমূলক অপকর্ম। মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করার ক্ষেত্রে তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল। এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল। দুঃখজনকভাবে 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে। 5ই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন BASA এই বাসার নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার্স ক্লাবের নেতৃত্ব দখল করছেন। এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন জবরদখলকারীরা। সবগুলো আসনে জোর কইরা বসে পড়ছেন। ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন। প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে। এই সমিতি আর অফিসার্স ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে। ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে, তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত। এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না, দখল করছে। এই যে 4টা সংগঠনের কথা বললাম, এই 4টা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরও 2টা সংগঠন অফিসার্স ক্লাব থেকে ভুইফোন নেতারা পরিচালনা করতেছে। বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয়, ভীতি, হুমকি দামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই প্যাড সর্বস্ব সংগঠন 2টার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল। ওরে বাবা, ডরাইছি। হ্যাঁ, বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই। এর চেয়ে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে? অথচ প্রতিনিয়তই এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং। আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা। 5ই আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আর এক গোষ্ঠীর দখলে ক্লাবের নেতৃত্ব হস্তান্তরিত হইয়া সেখানে দুর্নীতির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বর্তমানে ABM আব্দুল সাত্তারের নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হয়েছে। জনাব সাত্তার 82 ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা, যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন। সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি। তিনি অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আরেক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন, যা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠছে। বিশেষ করে ক্লাবের জন্য 400 কোটি টাকার নির্মীয়মান নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহ সৃষ্টি করছে। অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন মন্ত্রিপরিষদ সচিব। কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে 2 বছর মেয়াদে একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এহেন পরিস্থিতিতে সাত্তার খালেক গংদের সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন সাথীর মতো খ্যাতিমান, সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না। বিশেষ করে সাথী ভাইয়ের সংযুক্তি, এটা আমাকে বিস্মিত করছে, বিহ্বল করছে। আমাদের বিস্ময় এবং বেদনার কোনো অবসান ঘটতেছে না। রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর, নগর, বন্দরের অলিগলি, গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল। হ্যাঁ, কারা আর নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না।
দলবাজ এবং দখলদার হিসেবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে, আপনারা চেনেন। আর প্রশ্ন হচ্ছে, দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে, না নির্বাচনী দিল্লির লাড্ডু খেয়া আত্মাহুতি দেবে? এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি? সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে, যা 2009 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ, সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে। তবে এই কমিটি শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যেই তারা নিরপেক্ষতার মানদণ্ডে ব্যর্থ হয়েছে এবং তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক প্রশাসনেও বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন ষড়যন্ত্রে বহু সেনা অফিসার নিহত হয়েছেন, আহত হয়েছেন। টর্চার সেলের নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে, অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য। দেশ ছাড়া হয়েছেন অনেকে। দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা নিপীড়নের বিচার হবে, যোগ্য কর্মকর্তারা এবং তাদের সম্মান এবং পদ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে। কিন্তু হতাশাজনকভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে, অন্য কোনো ক্যাডারের এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এটা বৈষম্যের চরম উদাহরণ। বৈষম্য দূরীকরণ কি শুধুমাত্র একটা ক্যাডারের সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটা সর্বস্তরে বঞ্চিতদের জন্য বাস্তবায়িত হওয়া উচিত? আপনারাই বলেন, কোনটা ইনসাফ? রাজনৈতিক কারণ ছাড়াও ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপিপন্থী নয়, পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত তেমন অফিসাররাও ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক লাভালাভের আশায় অফিসার্স ক্লাবের নেতৃত্বের সাথে জোটবদ্ধ হয়েছে। এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের বাইরে অন্য কোনো ক্যাডারকে বিবেচনায় নেওয়া হয়নি। এতে বিএনপি অনুসারী এবং বিএনপি বিরোধী মিলিয়া প্রায় 764 জনের পদোন্নতি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, শুধুমাত্র শেষ নোটিফিকেশনটা বাকি। ভূতাপেক্ষ পদোন্নতির তালিকায় মহাভাগ্যবান কর্মকর্তাদের মধ্যে সচিব পদে 119 জন, গ্রেড 1 পদে 41 জন, অতিরিক্ত সচিব পদে 528 জন, যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এরাই দলে বলে জড়ো হইয়া ঈপ্সিত পদোন্নতির জন্য নিয়মিতভাবেই সভা সমাবেশ অবস্থান এই কর্মসূচি চালায় উত্তেজনা ছড়াচ্ছেন। হীন ব্যক্তি স্বার্থ চালিত এই সংস্থা আমলারা ভুলে গেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রথমে পূরণ করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় 2000 শহীদ এবং হাজার হাজার আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর গণদাবি। এই দাবি আগে পূরণ করতে হবে। শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত অনুদান এবং আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও কোনো সরকারি চাকরিজীবীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া যাবে না, ফুল স্টপ। গত 15 বছর সেনাবাহিনী, পুলিশ, বিচারক, ডাক্তার, শিক্ষক, কৃষিবিদ, ইঞ্জিনিয়ার, বিজিবি, আনসার, কাস্টমস, ভ্যাট, ইনকাম ট্যাক্স সহ অন্যান্য ক্যাডারের যে সমস্ত কর্মকর্তা নানান নির্যাতনের শিকার এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদের আর্থিক ক্ষতিপূরণ বা ভূতাপেক্ষ প্রমোশন নিশ্চিত না করা পর্যন্ত প্রশাসন ক্যাডারের 764 জনকে দেওয়া বিশেষ সুবিধার কার্যক্রম স্থগিত রাখতে হবে, ফুল স্টপ, কোনো কথা নাই। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে মনে রাখতে হবে যে তিনি এখন যে কাজটা করতেছেন তা একটা ক্ষুদ্র ঋণ প্রকল্প না, এনজিও না, এটা শহীদ এবং আহত বিপ্লবীদের প্রতি জাতির ঋণ পরিশোধের সবচেয়ে বড় রাষ্ট্রীয় প্রকল্প পরিচালনা করা। তার সমাজসেবার উদার মানবিক মন এ কাজে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কিন্তু তাকে যে দায়িত্ব আজ পালন করতে হচ্ছে তা যে এক কঠোর এবং কঠিন শতভাগ রাজনৈতিক কর্তব্য, পলিটিক্যাল টাস্ক, তা এখনো তিনি না বুঝলে ক্রমশ বিপদ বাড়বে। এইবার আসেন এই যে প্রশাসনিক স্বার্থান্বেষী মহল, এইটা নিয়ে কিছু আলাপ করি, তাহলে বুঝবেন এই আমলা বিদ্রোহের শিকড় কোথায়। অন্যদিকে হঠাৎ কইরা প্রশাসন সংস্কার কমিশন প্রাথমিকভাবে তাদের কয়েকটা সুপারিশ প্রকাশ করলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সকল রীতিনীতি, আইন কানুন ভেঙে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করছেন। বিশেষ করে পরীক্ষার মাধ্যমে উপসচিব প্রস্তাবের বিরুদ্ধে চাকরিরতরা প্রতিক্রিয়া দেখাইলে তাদের সাথে অবসরপ্রাপ্ত অফিসাররাও যোগ দেন। স্বার্থান্বেষী এই দুই পক্ষ যৌথ সভার আয়োজন করেন, যেখানে অন্য পেশার কয়েকজন উচ্চকণ্ঠী ব্যক্তিকে ডেকে আনা নিজেদের পক্ষে বক্তৃতা করেন। শুধু তাই না, এই সভায় ফ্যাসিস্ট সরকারের দোসর, সহযোগী এবং সুবিধাভোগী হিসেবে পরিচিত 2014, 2018, 2024 অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকালে ডিসি, ইউএনও হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ সদল বলে যোগদান করে, যাদের অনেকেই বর্তমানে অতিরিক্ত, যুগ্ম এবং উপসচিব হিসেবে দায়িত্বরত অফিসার। সংবিধান, গণতন্ত্র, মৌলিক অধিকার লঙ্ঘনকারী এই সমস্ত ক্রিমিনাল কর্মকর্তারা আন্দোলনের এক ডামাডোল সৃষ্টি কইরা তাদের ঘৃণিত অতীত
পরিচয় মুছে ফেলার সুযোগকে কাজে লাগাইতে কৌশলে সবার সাথে একাকার হয়ে যাওয়ার অপকর্মে সক্রিয়ভাবে অংশ নিতেছেন। বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে কখনো কি এই সকল অপরাধের কাহিনী মুছে যাবে? এটা কখনোই সম্ভব না। এই ক্যাডারেরা, এই সচিবালয়ের এই কর্মকর্তারা কি বিবৃতি দিছিল দেখেন আন্দোলনের সময়। আমরা এটা ভুলি নাই। ক্ষতিগ্রস্ত রাজনৈতিক পক্ষ 2008 সালের নির্বাচনকে বাংলাদেশের সেই সময় সেনাপ্রধান মঈনুল আহমেদের পরিচালনায় ভারত সরকারের তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখার্জির ইন্ধনে অনুষ্ঠিত একটা পাতানো নির্বাচন হিসেবে বিবেচনা করেন, যার উদ্দেশ্য ছিল খুনি হাসিনাকে ক্ষমতায় আনা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি পরবর্তী পর্বের নির্বাচনের ধারা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে অগ্রহণযোগ্য, ঘৃণিত এবং কলঙ্কিত অধ্যায়। 2014 সালে অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনটা, যেখানে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, তা দেশবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার সৃষ্টি করছিল। এরপর 2018 সালের নিশিরাতের নির্বাচন ছিল এক কালিমালিপ্ত অধ্যায়। সেখানে ডিসি, এসপি, ইউনো এবং ওসিদের নেতৃত্বে রাতের আধারে ব্যালট পেপার নৌকা সিলমেরা ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল। এছাড়া সর্বশেষ 2024 সালের ডামি নির্বাচনও এক মহাকেলেঙ্কারি হিসেবে লেখা থাকবে, যা ভোটের মাধ্যমে জনগণের স্বাধীন ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী সরকার গঠনের সকল ধারণাকে ধূলিসাৎ করে দিছিল। এসব নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রের অবমাননা না, দেশের ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য এক বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াইছিল। 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদ নির্বাচন এবং ফ্যাসিবাদী শাসন আমলে পরিচালিত স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক, এসপি, ইউনো, ওসিদের চিহ্নিত কইরা তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন এই কাজ শুরু করতে হবে। ওই সময়কার সকল প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, তথাকথিত ভোট ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি, তাদের বিভিন্ন বিভাগ, আনসার বিজিবির নানান স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল অফিসার কর্মচারীকে অবশ্যই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। কারণ এদের ভূমিকা গণতন্ত্রের ক্ষতি সাধন এবং ভোটাধিকার হরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 2 নম্বর, এই কর্মকর্তারা ফ্যাসিবাদী শাসনের ইচ্ছা পূরণের জন্য নিরপেক্ষতা বিসর্জন দিয়েছেন, সরকারি চাকরিবিধির লঙ্ঘন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন। 3 নম্বর, তাদের কার্যক্রম তদন্ত কইরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে। এইবার আসেন এই অসৎ আমলাতন্ত্রের সাথে রাজনৈতিক মৈত্রী কিভাবে হইছে বিরোধী দলের, যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছে, সেইটা একটু দেখে নিই। ফ্যাসিবাদের অনুসারীদের সাথে বিএনপি পন্থী অফিসারদের একটা অশুভ মৈত্রী হয়েছে। এই মৈত্রীর বিষয়টা দলের হাইকমান্ডের নজরে পড়লেও তারাই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে নীরবতা অবলম্বন করতেছেন। অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ায় দলটার নেতারা আমোদিত হচ্ছেন। সরকারকে কোণঠাসা কইরা দলটা জনপ্রশাসনের উপর তাদের আধিপত্য বৃষ্টির চেষ্টা করতেছে, যা আগাম নির্বাচন এবং ভবিষ্যতের ভোট যুদ্ধে ছলে বলে কৌশলে ব্যালট বাক্সে নিজেদের ভোট বাড়ানোর জন্য সহায়ক হবে বলে তারা চিন্তা করতেছেন। ইতিমধ্যে উপজেলা পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন বিভাগ, দপ্তর, পরিদপ্তর, বদলি, পদোন্নতি, টেন্ডার অনুমোদন, আটকে থাকা বিলের অর্থসার এবং বালু পাথর উত্তোলন সহ নানা বিষয়ের তদবির নিয়ে রাজধানীর অফিসার্স ক্লাবে এক সরব তদবিরের হাট বসছে, যেখানে দালালদের অবাধ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতারাও তাদের ব্যক্তিগত তদবির নির্বিঘ্নে বাস্তবায়ন করায় নিচ্ছে। অসৎ দুর্নীতিবাজ আমলাদের এই অপরাধী চক্র অফিসার্স ক্লাব, অবসর সংস্থা এবং সমবায় সমিতির মতো প্রতিষ্ঠানগুলোতে এক ছত্র দখল করে ফেলছে। এই সমস্ত প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং কার্যক্রম আছে, যা তাদের আরও প্রভাবশালী হওয়ার সুযোগ তৈরি করছে। এর ফলে তারা প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং তাদের আস্পর্ধা এমন মাত্রায় পৌঁছাইছে যে তারা লাগামহীন উচ্ছৃঙ্খল আচরণে সাহস পাচ্ছে। উদাহরণ হিসেবে বলতে চাই, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য করা, তার পদত্যাগের দাবি তোলা এবং 4 জানুয়ারির মহাসমাবেশের আয়োজনের ঘোষণা, এই সমস্ত কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হলো প্রশাসনের উপর একছত্র আধিপত্য বিস্তার এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ এবং দুর্নীতিবাজদের মধ্যে আজ যে সার্বজনীন ঐক্যের ধারা পরিলক্ষিত হচ্ছে, তা বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসনের স্বপ্নকে কার্যত দুরূহ করে তুলবে। এই হীন স্বার্থবাদী গোষ্ঠী নিজেদের অনৈতিক কার্যক্রম চালায় যেতে ইতিমধ্যে সুবিধাজনক রাজনৈতিক মিত্র খুঁজে পাইছে এবং তাদের মধ্যে শক্তিশালী সমঝোতা গড়ে উঠছে।
তাদের এই সংঘবদ্ধ কার্যক্রম সংস্কার অভিমুখী নীতিমালা বাস্তবায়নের পথে বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। প্রশাসনের এই গণবিরোধী অংশ কৌশলে রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে নিজেদের স্বার্থের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে, যা জনস্বার্থের সম্পূর্ণ উল্টা দিকে। দুর্নীতির এই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা সফল হলে শুধু রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে না, ন্যায় বিচার এবং জনস্বার্থ রক্ষার মতো মৌলিক কার্যক্রমগুলোও ধ্বংস হবে। এই গোষ্ঠী তাদের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে এবং বিভিন্ন পর্যায়ে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে। এর ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তেছে এবং জনস্বার্থের জায়গায় ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা একটা স্বাধীন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের হুমকি। সরকার বিরোধী ষড়যন্ত্র এইখান থেকেই উত্থিত হয়েছে। কিভাবে আসেন দেখি। আজ দেশের সরকার বিরোধী তৎপরতার প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনুগত কিছু কর্মকর্তার যোগসাজশ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। 5 আগস্ট ঐতিহাসিক পরিবর্তনের পর কয়েক সপ্তাহ তারা ভয়ে নিষ্ক্রিয় থাকলেও এখন সক্রিয় হয়ে বুক চিতায় সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত। 2014 সালের বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকেরা আজ সরকারের অতিরিক্ত সচিব, 2018 সালের ডিসিরা আজ যুগ্ম সচিব, 2024 সালের ডিসিরা উপসচিব পদে রয়েছেন। অতীতে খুনি হাসিনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই কর্মকর্তাদের এখন একমাত্র লক্ষ্য হলো সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা। দেখেন, যারা হাসিনার গুণগান করতে করতে কাইট হয়ে পড়তো, তারাই আজ এই আমলা বিদ্রোহের নেতা। আজকে প্রশাসন ক্যাডারের হৃদয়ের যে রক্তক্ষরণ, প্রশাসন ক্যাডার যে বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি হাজির হয়েছি। সম্মানিত সুধী, অনেকে বলে থাকেন আমাদের এই সাহস থেকে আসে। আমাদের সাহসের পেছনে কোনো সংখ্যা নেই, আমাদের সাহসের পেছনে কোনো ষড়যন্ত্র নেই। আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীরে আসলে ঢুকতে হবে, সিলসিলাটা জানতে হবে জনকল্যাণ কি, রাষ্ট্র কল্যাণ কি এবং প্রশাসন ক্যাডারের সাথে তার সম্পর্ক। আমি আজকে প্রশাসন ক্যাডারের মতামতটা একটু জানাইতে চাই আপনাদের কাছে বিনীতভাবে। আমি শুরু করব জনপ্রশাসন সংস্কার কমিশন যেটি গঠিত হলো, যেটি একটি প্রশাসন গঠন করবে। আমরা জানি যে এই প্রশাসন 1920-এ আসছিল বা 1910-এ 15-তে যখন আধুনিক রাষ্ট্রের জন্ম হলো, যখন বলা হলো যে আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করতে হলে মেধাভিত্তিক নিরপেক্ষ আইন কানুন মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভেন্টস দরকার। আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, এক এক দেশের উন্নয়নের এক এক মডেল। 1,47,000 বর্গ কিলোমিটারে প্রায় 17 কোটি মুখ, এত বিপুল সংখ্যক মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করে উন্নত জীবনের স্বপ্ন দেখানোর যে অর্থনীতি, সেটি কোনো সহজ উন্নয়ন অর্থনীতি নয়। সেখানে তত্ত্বকে সাহস দিয়ে মোকাবেলা করতে হয়, যেটি আপনি করেছেন। অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখেছেন কারা? কিছু উপদেষ্টা এই কর্মকর্তাদের দক্ষ বলে প্রশংসা কইরা তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন এবং আরো পদোন্নতির জন্য সুপারিশ করতেছেন। কিরকম উপদেষ্টা দেখেন তাইলে। কিন্তু বাস্তবে তারা ছদ্মবেশে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত চালায় যাচ্ছেন। কোন আক্কেলে বিএনপি জামাতের সমর্থিত আমলা এদের সাথে মিলা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? কার সাথে? কাকে সুবিধা দিতে? আপনারা ওই মতলববাজ আমলাদের চিনেন না? আপনাদের দলের ফেসবুক বিপ্লবীরা একদিকে আমাকে বলে নৈরাজ্যবাদী, কিন্তু আপনারা এখন কি করতেছেন? কোন সুরাজ্য করতেছেন? এই আমলা বিদ্রোহের আগুনে ঘি ডাইলা কার স্বার্থ রক্ষা করতেছেন? এই প্রশ্ন জনতার কাছে আপনাদেরকে দিতে হবে। এই গোষ্ঠী কৌশলে সরকারের অভ্যন্তরে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে। মতলববাজ এমন কর্মকর্তাদের চিহ্নিত কইরা দ্রুত এদের প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রাসঙ্গিক যোগ্যতা যাচাই করা আবশ্যক। সরকার যদি এখনই এই কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের কার্যক্রমের জন্য জবাবদিহিতার আওতায় না আনে, তবে এর ফলাফল হবে অত্যন্ত মারাত্মক। এদের অপতৎপরতা শুধু সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না, বরং দেশের গণতন্ত্রায়ন এবং সার্বিক উন্নয়নকে ব্যাহত করবে। এই কথা ভুলে গেলে চলবে না যে খুনি হাসিনার শাসনামলে সচিব
এবং অতিরিক্ত সচিব পদে যারা পদোন্নতি পাইছিলেন তাদের একজনকেও এই চাকরিতে রাখা যাবে না। এইটা ছাড়া আমলাদের আপনি ঠান্ডা করতে পারবেন না। এর জিব্বা এত বড়। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র আজ ঘোষণা করার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। গতকাল সন্ধ্যার পর থেকে দারুণ সব নাটকীয় ঘটনা ঘটতে শুরু করলো এবং গভীর রাতে আমরা জানতে পারলাম সমাবেশটা হচ্ছে, কিন্তু ঘোষণাপত্র আর পাঠ করা হচ্ছে না। এই নাটকীয় ঘটনার মূল হচ্ছে, আমরা সন্ধ্যার পর জানতে পারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সরকার লিখবে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে লিখবে। এর মধ্যে সব দলকে এবং সব স্টেক হোল্ডারকে নিয়ে কাজটা করবে, এটাই আমরা বুঝতে পারছি। ফলে তারপর এটা নিয়ে খুব কৌতূহল তৈরি হলো, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে ঘোষণা দিয়েছিল এবং তারা বেশ নাটকীয়ভাবে বেশ হাইপ তৈরি করার চেষ্টা করেছেন, তারা কোনো একটা কিছু করতে গেলে সেটার জন্য হাইপ তৈরি করবেন, এটাই খুব স্বাভাবিক। তারা মানুষের মনোযোগ চাইবেন, সেটাই করেছেন। তারা 29 তারিখ সন্ধ্যা থেকে 31 তারিখ কিছু একটা হচ্ছে, তারপর তারা জানালেন, তারপর তারা সংবাদ সম্মেলন করলেন, অনেক কিছুই হয়েছে এটাকে কেন্দ্র করে। সর্বশেষ আমরা জানতে পারলাম, প্রথম শোনা যাচ্ছিল যে সমাবেশটাই হচ্ছে না, যদিও ঢাকার বাইরে থেকে ততক্ষণে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা বাসে চড়ে রওনা হয়ে গেছেন, পথে আছেন, সুতরাং তাদের পক্ষে আর এটা বাতিল করা সম্ভব হয়ে ওঠেনি। এবং এখন তারা যেটা বলছেন, তারা বলছেন হলো তারা সমাবেশ করবেন এবং তারা এই ঘোষণাপত্রের জন্য সরকারের উপরে চাপ জারি রাখবেন যাতে সরকার এটা করেন। মুহূর্তে প্রশ্ন ওঠা শুরু হলো, ছাত্ররা কি, মানে দুইটা সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিকে পরাজিত হলো? যেহেতু তারা যেটা করতে চেয়েছিলেন সেটা করতে পারেননি, যদি পরাজিত হয়ে থাকেন কার কাছে পরাজিত হলেন, কারা আসলে চায়নি এটা হোক? আমি জনাব হান্নান মাসুদের একটা ইন্টারভিউ শুনছিলাম সাংবাদিকদের সাথে। তিনি বৈঠক শেষে বেরিয়ে এসে বলছিলেন যে দেশি বিদেশি নানা চক্রান্ত ছিল তারা যেন এই ঘোষণাপত্র দিতে না পারেন। তো তার কথা মতে যে চক্রান্ত তো তাহলে সফল হলো, তবে আবার তারা বিজয় দাবি করছেন এভাবে যে যেহেতু সরকারকে শেষ পর্যন্ত তাদের কারণেই এরকম একটা পদক্ষেপ নিতে হয়েছে, সেটাও তাদের একরকম বিজয়। অনেক রকম ন্যারেটিভ সামনে আসছে, কোনো সন্দেহ নাই। আমরা একটু বোঝার চেষ্টা করব, কে জিতলো কে হারলো, বা এই বাইনারিতে কি যাওয়ার দরকার আছে সেসব নিয়ে। ছাত্ররা যখন এরকম একটা কর্মসূচি ঘোষণা করলো তখন যেটা করতে পারেনি, তাই শুরুতে মনে হতেই পারে তারা পরাজিত হয়েছেন এবং অ্যাপারেন্টলি তারা কারোর সাথে আবারও তেমন কোনো কথা বলেননি। আমি একটা পত্রিকায় দেখেছি যে তারা বিভিন্ন দলকে তাদের এই ঘোষণাপত্রটি পাঠিয়েছেন। এখন পাঠিয়ে কি জানতে চেয়েছেন আমি জানি না, তারা কি এটা করব কি করব না জানতে চেয়েছেন নাকি মডিফিকেশন চেয়েছেন, মানে ওই যে রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হলো যে আমরা এটা করব, কিভাবে করব আসুন আলোচনা করি, তারা আগে ঘোষণা করে দিলেন। সো তারা একটা প্রক্লেমেশন সবাইকে নিয়ে করতে চেয়েছেন বলে মনে হয় না। তারা এটা নিজেরা লিখেছেন, লিখে হয়তো পাঠিয়েছেন, কিন্তু তারা এটা করতে চেয়েছেন এবং তারা যেহেতু করতে পারছেন না, কারণ এটা করতে গেলেই সংঘাত তৈরি হতো। সরকার অলরেডি বলেছে, তাহলে সরকার যদি বলে তারা করবেন, তারা এখন কেন করছেন? আবার না করাতেও একটা সংঘাতকে এড়ানো গেল বলে মনে করি। শুধুমাত্র সরকারের সাথে সংঘাত না, বিরোধী বিশেষ করে বিএনপির সাথে একটা সংঘাত তৈরির পরিস্থিতি হয়েছিল, সেটা থেকেও সরে আসা গেল। সরকারের সাথে সংঘাত করা, সরকার যখন বলছে সব দল মতকে নিয়ে করবে, তখন তাদের এটার আবার করতে যাওয়া বাড়াবাড়ি বা একটু তার মানে তারা সরকারের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। কারণ সরকার যখন আলোচনা করবেন তখন এদেরকেও সাথে নেবেন নিশ্চয়ই, কারণ এই আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রেখেছেন, কোনো সন্দেহ নেই, তারা অতি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তো সেটা সংঘাত। আবার বিএনপির আমরা দেখেছি, বিশেষ করে তারা ৭২ সংবিধানের কবর রচনা করবেন যখন সংবাদ সম্মেলন বলছেন, তখন বিএনপির পক্ষ থেকে ফর্মালি এটাকে প্রতিবাদ করা হয়েছে। একাধিক কেন্দ্রীয় নেতা, গুরুত্বপূর্ণ বড় বড় নেতারাই এটার প্রতিবাদ করেছেন। তাতে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি, এটা ঘোষণা করা হয়ে গেলে বিএনপির সাথে সংঘাত আরও বাড়ত। এমনিতেই নানান ইস্যুতে এই দুটো সংগঠনের সাথে বিএনপির বেশ ভালো দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিএনপির সাথে এখন আসলে জামায়াতেরও দ্বন্দ্ব দেখছি এবং এই দুটো সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিরও দ্বন্দ্ব দেখছি। সো এটা এড়ানো গেল এবং ওই যে বললাম, যেহেতু তারা এটা করতে পারলেন না,
তাতে তাদের পরাজয় মনে হতে পারে, এবং মনে হতে পারে বিএনপির কাছেই তাদের পরাজয় হয়েছে। কারণ আমি এটা অনুমান, আমি নিশ্চিত নই বা কোনো খবর আমি পেয়েছি তা না, বাইরের বিশ্লেষণটা এরকম মনে হতে পারে। প্রিভিয়াস ঘটনার সাথে যদি মেলাই, রাষ্ট্রপতির ক্ষেত্রে যা ঘটেছে, এই প্রক্লেমেশনটা যখন করা হচ্ছে তখন এটার ক্ষেত্রে বিএনপির অ্যাটিটিউড দেখেই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ বা সরকার, আমরা এভাবে বলবো, তারা নিজেরা একটা প্রক্লেমেশন লেখার তাগাদা অনুভব করেছেন যে এতে হাসিনা বিরোধী যে মুভমেন্ট, তাতে যে শক্তিগুলো ছিল, যারা ছিলেন, তাদের মধ্যে একটা বিভেদ তৈরি হতে যাচ্ছে এবং এটা আরও বড় ফল্ট লাইন তৈরি করতে পারে। সুতরাং এটার কারণেই হয়ে ওঠে নাই। তার মানে আমরা যদি এভাবে বলি, বিএনপি এটা পছন্দ করছে না বা চাইছে না বলেই শেষ পর্যন্ত এটা হয়নি। তাই এটা এক ধরনের বিজয় বিএনপির হয়েছে, পরাজয় হয়েছে ছাত্রদের, এভাবে বলা যেতে পারে। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতে পারেন। এর সাথে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার যে ছাত্ররা, আমি মনে করি যে আসলে এটার মাধ্যমে যখন আমরা একটা সংঘাতময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি, আমি এটা নিয়ে যে ভিডিও করেছিলাম সেটাতে আমি খুব স্পষ্টভাবে দাবি করেছি যে এটা আমাদের এই এমনিতে চলতে থাকা বিভেদকে আরও বাড়িয়ে তুলবে। সুতরাং সেখান থেকে যখন সরে আসা গেল, এবং ছাত্ররা যেটা দাবি করছে, জনাব হান্নান মাসুদকে আমি কোট করেছিলাম যে এই পরিস্থিতির কারণেই সরকারকে এখন সবাইকে নিয়ে হলেও, এবং সেই সবার মধ্যে বিএনপিকে আসলে যেতে হবে, কারণ সরকার যখন ডাকবেন যে আমরা একটা কমন প্রক্লেমেশন তৈরি করতে চাই, বিএনপিকে ওটার মধ্যে অংশ নিতে হবে। ওর মধ্যে হয়তো আবার দ্বন্দ্ব হতে পারে এবং সেটা কোন পর্যায়ে থাকতে পারে আমরা জানি না, কারণ প্রক্লেমেশনের মধ্যে কোন জিনিসগুলোকে কতটুকু গুরুত্ব দেওয়া হবে, কতটুকু গুরুত্ব দিতে হবে, এর মধ্যে প্রত্যেকেরই পার্সোনাল ইন্টারেস্ট আছে। যেমন একটা ছোট উদাহরণ দিই, ৭১কে নতুন প্রক্লেমেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হবে এটা নিয়ে বিভেদ আছে। বিএনপির গ্লোরিয়াস মুক্তিযুদ্ধের হিস্ট্রি আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং শেষ পর্যায়ে এসে যখন 3টা ফোর্স তৈরি হয়েছিল তার মধ্যে একটা ফোর্স, জেড ফোর্সকে উনি নেতৃত্ব দিয়েছেন। গ্লোরিয়াস হিস্ট্রি আছে। সো বিএনপি চাইবে ৭১ অনেক বড়োভাবে থাকুক, কিন্তু এই মুভমেন্টে গুরুত্বপূর্ণভাবে ছিল বা তার আগেও ছিল জামায়াতে ইসলামী, তাদের ৭১-এর লজ্জাস্কর ইতিহাস আছে। আমি তাদের যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ যদি সরিয়েও রাখি, যে নৈতিক সমর্থন তারা পাকিস্তানকে দিয়েছিল, এটাকেও ভুল না, এটাকে আমি অপরাধ হিসেবে দেখতে চাই। আমি এটা নিয়ে কথা বলেছি আগেও। সো তারা চাইবেন ৭১কে যতটা মুছে ফেলা যায়, কমিয়ে ফেলা যায়, ডাউন টোন করা যায়, ২৪-এর পাটাতনে দাঁড়িয়েই সব কিছু হবে, সেরকম একটা ন্যারেটিভ আনা যায়। সো কতটুকু আসলে সফল হবে আমি সন্দিহান আছি, কিন্তু তারপরও এই চেষ্টা যখন হচ্ছে, বিএনপিকেও যেতে হচ্ছে, সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে, এটাও এক ধরনের বিজয় হিসেবে দেখার স্কোপ আছে। তবে দিনের শেষে এটা আসলে ভালো হয়েছে। কেউ যদি মনে করেন যে তারও প্রাথমিকভাবে কিছুটা পরাজয় হয়েছে, ধরলাম আমরা যদি তার তর্কের খাতিরে ধরে নিই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এটা তাদের একটু কিছুটা পরাজয় হয়েছে, যদি আমরা এভাবে বলি, তাতেও সমস্যা নেই। আমি তাদেরকে এভাবে বলতে চাই, ওয়েলকাম টু পলিটিক্স। রাজনীতি টাফ জিনিস। আমরা এই আন্দোলনগুলোর মধ্যে কাউকে কাউকে বিভিন্ন তত্ত্ব আওড়াতে দেখি, আমাদের কারো কারো মনে হয় কতগুলো তত্ত্ব দিয়েই বাংলাদেশের রাজনীতি চলে। উত্তর হচ্ছে না, তত্ত্ব দিয়ে সারা পৃথিবীরই রাজনীতি চলে না, আর আমাদের তো আরও চলে না। এবং রাজনীতি এই মাঠে দাঁড়িয়েই শিখতে হবে। তারা মাঠে আছেন, একটা শক্তি নিয়ে আছেন, তারা কাউকে কাউকে দিয়ে ব্যবহৃত হচ্ছেন কিনা শুভাকাঙ্ক্ষী মনে হতে পারে। কেউ একজন বলছেন বা কয়েকজন মিলে বলছেন, তারা মনে করছেন এটাই সঠিক কথা, নাও হতে পারে, তাদেরকে ব্যবহার করা হতে পারে। একটা টার্ম আমরা কথ্য ভাষায় ব্যবহার করি না, ঘাড়ে বন্দুক রেখে গুলি করা। তাদের ঘাড়ে বন্দুক রেখে কেউ গুলি করতে চাইছে কিনা সেটা দেখতে হবে। আমি তাই মনে করি, ইনফ্যাক্ট এই দুটো সংগঠনের ঘাড়ে বন্দুক রেখে কেউ কেউ গুলি করার চেষ্টা করছে প্রথম দিন থেকে। আমি এটার বিরুদ্ধে কথা বলেছি। প্রতিটা আসলে আদতে আমাদের এই গণ অভ্যুত্থানের ফলাফলকে নষ্ট করার জন্য এইসব করা হয়েছে। সো তারাও শিখলেন, বা তারা যদি সেটা মনে নাও করেন, তাদের যে প্রসিডিওরাল জায়গায় তারা ঠিক ছিলেন না, সেটা আবার তাদের লার্নিং হলো। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেমন হয়েছে, এই ক্ষেত্রে তাদের আবারও একই ধরনের লার্নিং হলো। এগুলো প্রত্যেকটা তাদের জন্য মূল্যবান, কোনো সন্দেহ নাই। এবং এভাবেই ধাক্কা খেয়ে, এভাবেই প্রবলেমে পড়ে, এভাবেই ভুল করে, এভাবেই কোনো কৌশল মিস করে রাজনীতি শিখতে হয়, মাঠের রাজনীতি। তারা যেহেতু রাজনীতি করবে, রাজনীতি করা উচিত আমি মনে করি, এবং তারা রাজনীতিতে ভালো করুন সেটা কামনা করি। এভাবেই তাদেরকে শিখতে হয়। আমি এটা সিরিয়াসলি বিশ্বাস করি।
একটা জিনিস আমি অবশ্য বলবো, এখানে একটা গ্রুপের পরাজয় হয়েছে বলে আমি মনে, ছাত্ররা পরাজিত হয়েছে আমি মনে করি না, সত্যিকার অর্থেই মনে করি না। তারা শেষ পর্যন্ত যে জায়গায় গেছেন, তারা জনসমাবেশ করবেন, তারা তাদের চাপ দেবেন এবং এই প্রক্লেমেশনের চিন্তাটা তাদের জায়গা থেকে, মাথা থেকে যেহেতু এসছে এবং সেটা সরকার গ্রহণ করেছে প্রাথমিকভাবে, সেটা সাকসেসফুলি করা যাবে কিনা সেটা সব পক্ষ মোটামুটি একমত হবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট। সরকার যেহেতু নিয়েছেন, ইটস নট এ ব্যাড থিং। তারা এরপর সমাবেশ করবেন, তারা তাদের উপস্থিতি জানান দেবেন, তাদের চাপ জারি রাখবেন। কিন্তু আসলে পরাজিত হয়েছে সেই মানুষগুলো যারা তাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করেছেন। নানা রকম মানুষের কথা আলাপে আছে, মাঠে আছে, অনেকেই এটার সুযোগ নিতে চেয়েছে। এমনকি একটা খসড়া প্রক্লেমেশন ছড়িয়ে পড়েছে, আমি জানি না এটা কতটুকু জেনুইন। সত্যিকার অর্থেই সেখানে ৭১কে ২৪-এর তুলনায় ভীষণভাবে ডাউনটোন করা হয়েছে। সুতরাং এর পেছনে প্রচুর জামায়াত শিবির ইনভলভড আছে কিনা কেউ কেউ বলছেন, আই রিয়েলি ডোন্ট নো। অ্যান্ড দেয়ার সাম আদার পিপল, ইন্টেলেকচুয়ালস, অ্যাক্টিভিস্ট আছেন যারা প্রথম থেকেই চেষ্টা করেছেন ২৪কে ভিত্তি করে সব কিছু করা এবং এটাকে বিপ্লব হিসেবে, আমি গতকাল একটা ভিডিওই করেছি, এটা বিপ্লব না গণ অভ্যুত্থান সেটা নিয়ে, এটাকে বিপ্লব হিসেবে ঘাড় ধরে বানিয়ে সব কিছু ডিফাই করে নিজেদের মতো যা ইচ্ছে তা করা। পরাজিত তারা হয়েছেন এবং তারা এর আগেও রাষ্ট্রপতির কনসেপ্টেও পরাজিত হয়েছেন। সংবিধান স্থগিত না, বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়নের আগ পর্যন্ত আগের সংবিধান বাতিল করা, এরকম নানান ইস্যুতে তারা চেষ্টা করেছেন ছাত্রদেরকে ব্যবহার করতে। আগেও পরাজিত হয়েছেন, এবারও পরাজিত হয়েছেন এবং তারা পরাজিত হওয়া আমি বিশ্বাস করি এই রাষ্ট্রের জনগণের এবং নাগরিকদের কল্যাণের জন্য সবচেয়ে ভালো হয়। বিদ্যমান অবস্থায় ছাত্ররা জিতেছেন এবং যারা এই প্রক্লেমেশনটা এখন এভাবে চাননি তারা জিতেছেন। সুতরাং কেউ পরাজিত হয়নি, এরা এবং এরাই মূল শক্তি আমাদের এই মুভমেন্টের। ভবিষ্যতে তারাই রাজনীতির মাঠে থাকবেন, যারা এটাকে ভিত্তি করে, অভ্যুত্থানকে ভিত্তি করে নানান রকম পরিকল্পনা করেছেন এবং যেগুলো অনেক কিছু, আমি ঠিক ষড়যন্ত্র না বললে আমি এভাবে বলতে চাই, যেগুলো আদতে আমাদের জাতির জন্য ক্ষতিকর হতো, তারা পরাজিত হয়েছেন। একটা কথা মনে রাখবো, আমি স্পষ্টভাবেই মনে করি, একটা গণ অভ্যুত্থানকে বিপ্লব বানানোর চেষ্টা করে সবচেয়ে বড় ক্ষতি যেটা, একটা গণ অভ্যুত্থান আমাদের জন্য যে আউটকাম নিয়ে আসতে পারত, বিপ্লব বানিয়ে অকল্পনীয় রকম আকাশ কুসুম কল্পনা করে এবং করিয়ে গণ অভ্যুত্থানের যে সুফল সেটা আর পাওয়া যাবে, ওটা তো পাওয়া যাবেই না, ওটা ইম্পসিবল। রানিং গাড়ি তো আমাদেরকে হামলা করছে। ঘটনাটা কি হয়েছে বলেন তো? ভাই আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব, জুলাই বিপ্লব ছিল, তার ঘোষণাপত্র পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে। সো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্য যাওয়ার জন্য দুপুর 3টায় হচ্ছে আমাদের প্রোগ্রাম। সারা বাংলাদেশ থেকে ওখানে যাওয়ার জন্য আমরা রওনা দিছি। আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় 9টার মতো বাস, শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনার পক্ষ থেকে। আরও নাগরিক কমিটির বাস আছে। তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না, মাঝখানে কিছু গাড়িতে ওরা অ্যাটাক করে। সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে ওয়াকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ, ঠিক আছে। আমরা খবর পাই আমাদের বোনদের উপর হামলা করা হয়েছে। যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয়, স্লো করে ফেলানোর পরে ওরা তখন 4 সাইড থেকে ঘিরে আতঙ্কিত হামলা করে। প্রথমে ইট পাটকেল মারে চলন্ত গাড়িতে, যখন হামলাটা করার পর যখন স্লো হয়ে যায় তখন 4 সাইড থেকে ঘিরে উল্টোপাল্টা মারধর করছে। আমরা যখন আসছি, আসার পরে পুলিশ এখানে 4-5 জন আসছে। 4-5 জন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি, আমাদেরকে একটু সময় দেন। তাই বলে ওনারা চলে গেছে। মানে 40 থেকে 50 মিনিট পরে তারা 5 জন মাত্র আসছে। তার আগে সেনাবাহিনী জানতো না, সেনাবাহিনী চলে আসছে, অথচ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে। পুলিশ আসছে 5-7 জন, তাও 40-50 মিনিট পরে। এই হচ্ছে পুলিশের অবস্থা। কতগুলো গাড়ি আসছে আমাদের এখান থেকে? 15 থেকে, মানে টোটাল যদি কাউন্ট করা হয় 20-25টার মতো গাড়ি খুলনা থেকে আসছে। খুলনা থেকে। ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলুন?
এখন বাজে হচ্ছে 1:30 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে। আমাকে অনেক ভাই রক্তাক্ত, অনেক ভাই অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 7-8 জনের মাথা টাথা ফেটে গেছে এবং অনেকেই গুরুতরভাবে আহত। একজনের পাও ভেঙে গেছে বললেই চলে, হাঁটতে পারতেছে না। সেনাবাহিনী আমাদের বাস অব্দি পৌঁছা দিছে। এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি। শুনে আসছে আমরা তোমাদের পক্ষে আছি, তাই আমাদের সাহায্য করুন। সময় দাও ভাই, একটু সময় দাও। আমাদের তিনটা কর্মসূচি মিস হয়ে গেছে। বাচ্চা প্রথম খাই লাইছে, তো এক সেকেন্ড সময় দেয় নাই, এক সেকেন্ডও না। আপনারা সবাই কি নিয়ে কি করবেন? ওই সেনাবাহিনী একটা আইছে, সবাই যাবে এবারে ওই আমার পুলিশের সরকার। প্রথমে বলে আওয়ামী লীগের শাসনামল বাংলাদেশের ইতিহাসে বড় ভূমিকা রেখেছে। উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা আর আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুতেই তাদের কাজ আলোচিত। কিন্তু এই ঘোষণা যদি সত্যি হয় তাহলে এর মানে কি? জনগণের প্রতিক্রিয়া কেমন হবে? আলোচনা শুরু হোক। অনেকে বলছে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পেছনে রাজনৈতিক কৌশল আছে। উন্নয়নমূলক প্রকল্প, দারিদ্র্যের বিমোচন বা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, এসব কি তাদের জনপ্রিয়তা ধরে রাখতে সাহায্য করেছে, নাকি এটা শুধুই রাজনৈতিক শক্তি প্রদর্শনের আরেকটি উদাহরণ? বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় দেখেছি মিশ্র প্রতিক্রিয়া। কেউ খুশি, কেউ হতাশ, আবার কেউ বলছে এটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু আসলেই কি জনগণ এই সিদ্ধান্তকে সমর্থন করবে, নাকি অন্য কোনো পরিবর্তন আনার জন্য প্রস্তুত? যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে কি কি পরিবর্তন হতে পারে? নতুন পরিকল্পনা, নতুন চ্যালেঞ্জ এবং অবশ্যই বিরোধী দলের ভূমিকা, এগুলো হবে আগামী দিনের রাজনীতির মূল চাবিকাঠি। তাহলে বন্ধুরা, আপনাদের কি মতামত? আওয়ামী লীগের এই সম্ভাব্য ঘোষণা কি সঠিক সিদ্ধান্ত, নাকি এখানে অন্য কোনো কৌশল লুকিয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।